শ্রেণীর শতকরার কোষে দেখি 11 পরবর্তী অঙ্কগুলো করব। আমরা 1 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো আগের ভিডিওতে করে নিয়েছি। আজকে আমরা 14 অঙ্কটা করব। 14 প্রবলেমটা বলেছে, উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। ফলন কী হয়েছে? 55% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 টাকা যদি ফলন হতো আগে, তাহলে এখন 155 টাকা ফলন হয়। কিন্তু তার জন্য চাষের খরচও বেড়ে গেছে। চাষের খরচ কতটা বেড়েছে? 40% বেড়েছে। আগে যদি আমার 100 টাকা খরচ হতো, তাহলে এখন আরও 40 টাকা বেশি খরচ হয়, অর্থাৎ 140 টাকা খরচ হয়। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমি আগে দেখে নিই যে কতটা তার ফলন বেড়েছে। তাহলে আমি দুটো সমস্যা এখানে তৈরি করব। সমস্যাটি হলো, প্রথমে আমি ফলনের জন্য বের করছি। তাহলে পূর্বের ফলন মানে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার পূর্বের ফলন, আর এখানে হবে পরের ফলন, অর্থাৎ ধান বীজ অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার পরে কতটা ফলন হয়েছে। তাহলে এখন কত % বৃদ্ধি পেয়েছে? আগে যদি ফলন 100 টাকার হতো, 100 টাকার ফলন হলে এখন সেটা বেড়ে হয়ে গেছে 155 টাকার। 55% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100-র সঙ্গে আমি 55 যোগ করে কত পেলাম? 155। আর আগের ফলন কত টাকার হতো? টোটাল 3000 টাকার ফলন হতো, এখন সেটা কত টাকার ফলন হয়। ত্রৈরাশিক পদ্ধতিতে যদি আমরা করি, তাহলে দেখতে পাচ্ছি যদি ফলন যে অনুপাতে আমার বৃদ্ধি পাবে, পূর্বের ফলন যত ছিল সেই অনুপাতেই আমার পরের ফলনটা বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এটা কি হবে? পূর্বের ফলনের সাথে পরের ফলনের সরল সম্পর্ক। পরের ফলনের সরল সম্পর্ক। অতএব নির্ণেয় পরের ফলন কত হবে? সমান হবে 155 গুণ 3000/100 টাকা। তাহলে এবার যদি আমি 0 0 কেটে দিই, দুটো শূন্য কেটে যাবে। আর 155কে 30-এর সাথে গুণ করলে কত হবে? 3 5 15, 5 হাতে থেকে 1, 3 5 15, 1 16, হাতে থাকলো 1, আর 3 1 3 আর 1 4, আর একটা শূন্য হবে এখানে। কত হলো? 4650 টাকার ফলন হয়। আগে যেটা 3000 টাকা ফলন হতো, সেটা এখন 4650 টাকার ফলন হয়। এবার আমি পূর্বের খরচের সঙ্গে পরের খরচের সম্পর্ক বের করব। পূর্বের খরচ আর এখানে পরের খরচ। খরচ কতটা বেড়েছে? খরচ বেড়েছে 40%, অর্থাৎ আগে যদি 100 টাকা খরচ হতো, এখন সেটা খরচ হচ্ছে 140 টাকা। তাহলে পূর্বের খরচ কত টাকা? 100 টাকা, আর পরের খরচ হচ্ছে 140 টাকা। আর পূর্বের খরচ কত হতো আমাদের বলে দিয়েছে? 1200 টাকা আগে খরচ হতো। তাহলে এখনকার খরচটা কত? একই রকম, পূর্বের খরচের সঙ্গে পরের খরচের সরল সম্পর্ক। সরল সম্পর্ক। অতএব নির্ণেয় পরের খরচ সমান কত হবে? 140 গুণ 1200/100। এখানে দুটো শূন্য, উপরে দুটো শূন্য কেটে দিলে কত থাকছে আমার? 12 আর 14 গুণ করলে হবে 4 12 48 8, হাতে থেকে 4, 12কে 12 আর 4 16, 1680 টাকা এখন খরচ হয়। আগে যেটা 1200 টাকা খরচ হতো, সেটা এখন আমার 1680 টাকা খরচ হতো। তাহলে খরচ বাদ দিয়ে আমার আয় হতো। তাহলে পূর্বে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার আগে একটা খরচ আমার আয় হতো। অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের পূর্বের আয় কত? আমাকে ফলনের থেকে কি করতে হবে? খরচটা বাদ দিতে হবে। তার আগের ফলন হতো 3000 টাকা, আর খরচ হতো আমার 1200 টাকা। তাহলে সেটা বাদ দিলে সেটা আমার আয়। তাহলে কত হচ্ছে? এটা 1800 টাকা আমি আগে পেতাম। আগে আমার আয় হতো 1800 টাকা।
এবার অধিক ফলনশীল ধান বীজ ব্যবহারের পরে আয় কত হবে? পরে আমার আয় পেয়েছিলাম কত? 4,650 টাকার ফলন হয়েছিল, আর খরচ হয়েছিল 1,680 টাকা। তাহলে আমি কি করব? 4,650 থেকে আমি 1,680 বাদ দিয়ে দেবো। এই টাকাটা হচ্ছে আমার পরের আয় হবে। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 0, 8 সাথে 15, হাতে থাকে 1, 7, 9, 2,970 টাকা। তাহলে আগে আমার আয় হতো 1,800 টাকা, এখন হচ্ছে 2,970 টাকা। তার মানে আমার আয় বেড়েছে। কতটা বেড়েছে সেটা আমাকে বের করতে হবে। অতএব অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করাই আয় বেড়েছে কতটা? এখনের আয় থেকে আমি পূর্বের আয়টা বাদ দিয়ে দেবো। তাহলে 2,970 থেকে 1,800 বাদ দিয়ে দেবো। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি? 1,170 টাকা। এটা হয়ে গেল আমার অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার ফলে আমার আয়ের বৃদ্ধি, 1,170 টাকা। পরের 15 অঙ্কটায় আমাদের কি বলেছে? একটা বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন। অর্থাৎ আমার যদি 100 জন ভোটার থাকতো, তাহলে তার মধ্যে 80 জন ভোট দিয়েছে, 20 জন ভোট দেয়নি। আর বিজয়ী প্রার্থীর প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। অর্থাৎ যতজন ভোট দিয়েছে তার 65% পেয়ে বিজয়ী প্রার্থী নির্বাচিত হয়েছে। তাহলে মোট ভোটের শতকরা কতটা পেয়েছে? আমি ধরে নিচ্ছি মোট ভোটার হচ্ছে 100 জন। তাহলে ভোট দিয়েছে কতজন? ভোট দিয়েছে 80%, অর্থাৎ 100 জনের মধ্যে 80 জন। আমার 100 জনই ভোটার ছিল, তাহলে ভোট দিয়েছে কতজন? 80 জন। আর বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে কতটা? প্রাপ্ত ভোট 65%। অর্থাৎ যদি 100 জন ভোট দিত তাহলে ওরা কতটা ভোট পেয়েছে? 65টা ভোট পেয়েছে। কিন্তু আমার ভোট দিয়েছে কতজন? 80 জন। তাহলে মোট ভোটার আর এদিকে হবে বিজয়ী প্রার্থীর ভোট। তাহলে মোট ভোটার যদি 100 জন থাকতো, এরা 65% ভোট পেয়েছে। অর্থাৎ 100 জন ভোটার হলে প্রাপ্ত ভোট হবে 65, কিন্তু ভোটার ছিল 80 জন। তাহলে এদের ভোট কত? তাহলে মোট ভোটারের সঙ্গে বিজয় প্রার্থীর ভোটের সবসময় সরল সম্পর্ক। যত ভোটার বেশি হবে প্রাপ্ত ভোটও তত বেশি হবে। সরল সম্পর্ক। অতএব নির্ণেয় বিজয়ী প্রার্থীর ভোট কত হবে? 65 ইন্টু, যেহেতু এটা সরল সম্পর্ক সেজন্য 80/100 হবে। এটা কাটাকুটি করলে কত হবে? 0 0 কেটে দিলাম, 5 দিয়ে 65কে কাটলে 5 13 65, আর এটা 5 2 10, 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে 4 13 52টি। অর্থাৎ অতএব বিজয়ী প্রার্থী মোট ভোটের শতকরা 52টি ভোট পেয়েছেন। পরে 16 প্রবলেমটাই বলেছে, এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে, 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। উভয় বিষয়ে বলতে বাংলায় এবং অঙ্কে উভয় বিষয়ে কতজন পেয়েছে? 65%। মোট পরীক্ষার্থীর সংখ্যা 120 জন।
এই যে 85% বাংলায় পেয়েছে, তার মানে এই নয় যে শুধুমাত্র এর মধ্যে বাংলায় আছে। বাংলায় যে A+ পেয়েছে সে অঙ্কেও পেতে পারে। এই যে 65% উভয় বিষয়ে পেয়েছে, তার মধ্যে কিছুজন এই 85%-এর মধ্যেও আছে। সেই জন্য আমি প্রথমে করে নেব উভয় বিষয়ে কতজন ভোট পেয়েছি। মোট পরীক্ষার্থী কতজন আমার? 120 জন। উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন? উভয় বিষয়ে A+ পেয়েছে, উভয় বিষয়ে বলতে বাংলায় এবং ইংলিশে দুটোতেই পেয়েছে A+ কতজন? 120 জনের মধ্যে 120 জনের 65%। শতকরাটাকে আমরা ভগ্নাংশ আকারে কীরকম লিখতে পারি? 65/100 জন। 0 0 কেটে দিলাম, এটা 2 দিয়ে কাটলে 6, এটা 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটা কাটলে 5 13 65, 6 13 কত হলো? 78 জন। এই 78 জন বাংলাতেও পেয়েছে আবার অঙ্কেও পেয়েছে, উভয় বিষয়েই 78 জন A+ পেয়েছে। এবার আমি বের করব বাংলায় কতজন A+ পেয়েছে। বাংলায় A+ পেয়েছে কতজন? 120 জনের মধ্যে 85%, অর্থাৎ 120 জন, 120 গুণ 85%টাকে আমরা কী লিখতে পারি? 85/100। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে এটা 6, 2 দিয়ে এটা 5, 5 দিয়ে 85কে কাটলে 5 5 5 17 85, 17কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 102 জন। এই 102 জন যে বাংলায় A+ পেয়েছে, তার মধ্যে 78 জন এমন আছে যারা বাংলাতেও পেয়েছে আবার অঙ্কেও পেয়েছে। তাহলে শুধু বাংলায় বের করতে গেলে কি করব আমরা? এই উভয় বিষয়ের জনকে আমরা বাদ দিয়ে দেবো। অতএব শুধু বাংলায় A+ পেয়েছে কতজন? শুধু বাংলায় A+ পেয়েছে এই 102 জন বাংলা ইংলিশ মিক্স আছে, ওইখান থেকে আমি কি করব? এই 78 জনকে বাদ দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে আমার? 24 জন। তাহলে শুধু বাংলায় A+ পেয়েছে কতজন? 24 জন। এবার আমরা বের করব অঙ্কে কতজন A+ পেয়েছে। অঙ্কে A+ পেয়েছে কতজন? অঙ্কে A+ পেয়েছে 70%, অর্থাৎ 120 জনের 70%, অর্থাৎ 120 ইন্টু 70% লিখে লিখতে পারি 70/100 জন। এটা 0 0 কেটে দিলাম, এখানে 0 0 কেটে দিলাম, তাহলে 6 7 12 কত হয়? 84। তাহলে আমার 84 জন অঙ্কে A+ পেয়েছে। অঙ্কে পেয়েছে মানে শুধু অঙ্কে পেয়েছে সেটা না, এর মধ্যে কিছু জন আছে যারা বাংলাতেও পেয়েছে। তাহলে আমি শুধু অঙ্কে কারা পেয়েছে তারা বের করব। শুধু অঙ্কে A+ পেয়েছে কি করব? আমি এই 84 জন থেকে উভয় বিষয়ে যে 78 জন ছিল তাদেরকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে 6 জন শুধুমাত্র অঙ্কেই A+ পেয়েছে, এরা বাংলায় A+ পায়নি। আর ওইদিকে 24 জন পেয়েছিলাম যারা শুধুমাত্র বাংলায় A+ পেয়েছে, কিন্তু তারা অঙ্কে A+ পায়নি। তাহলে আমি কি পেলাম অ্যান্সার? উভয় বিষয়ে A+ পেয়েছে, উভয় বিষয়ে A+ পেয়েছে সমান 78 জন। 2 নম্বরটায় কি বলেছে? শুধু বাংলায় A+ পেয়েছে সমান 24 জন। 3 নম্বরটায় বলেছে শুধু অঙ্কে A+ পেয়েছে কতজন পেলাম? 6 জন। আর লাস্টটাই বলেছে উভয় বিষয়ে A+ পায়নি, উভয় বিষয়ে A+ পাইনি। অর্থাৎ টোটাল আমার 120 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে শুধু বাংলায় পেয়েছে 24 জন, 24 জন অঙ্কে পায়নি। শুধু 6 জন আছে যারা অঙ্কে পেয়েছে। তাহলে এই কয়েকজন হলো যারা শুধু অঙ্কে শুধু বাংলায়। আর এই যে উভয় বিষয়ে পেয়েছিল কতজন? 78 জন। এইগুলো সব বাদ দিয়ে দেবো, তাহলে এরা উভয় বিষয়েই A+ পায়নি। তাহলে 120 মাইনাস এটা যোগ করলে কত হচ্ছে? 24 আর 6 30, 30 আর 78 হচ্ছে 108 জন। তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 12 জন। তাহলে উভয় বিষয়ে A+ পায়নি কতজন?
12 জন। পরে 17 প্রবলেমটা আমাদের কি বলেছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, পরে আবার 20% হ্রাস পেয়েছে। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো। আমার আপাতত দৃষ্টিতে এটা দেখলে মনে হচ্ছে যে প্রথমে তো 20% বাড়লো, আবার তো 20% কমলো, তাহলে তো তোর একই থাকলো, কিন্তু সেটা হবে না। দেখো কীরকম হচ্ছে। ধরি আমিনা বিবির বেতন ছিল 100 টাকা। 100 টাকা বেতন পূর্বে ছিল, তারপরে কি বলেছে, ওর বেতন 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে 20% বৃদ্ধি পেলে বেতন কত হবে? 20% বৃদ্ধি পেলে বেতন হবে 100 টাকায় 20 টাকা বৃদ্ধি পাচ্ছে, তার মানে 100 সঙ্গে আমাকে কী করতে হবে, 20 টাকা যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে, ওর 120 টাকা। তাহলে আগে ওর বেতন ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 120 টাকা। এবার আমার কি বলেছে, 20% হ্রাস পেয়েছে, পরে আবার 20% হ্রাস পেয়েছে। এখানে যদি আমি বৃদ্ধির পরে বেতন লিখি, বৃদ্ধি পাওয়ার পরে কী হয়েছে, এদিকে হ্রাস পাওয়ার পরে বেতন। তাহলে 20% হ্রাস পেয়েছে, অর্থাৎ যদি 100 টাকা বেতন থাকতো তাহলে হ্রাস পাওয়ার পরে বেতন কত হতো, 20 টাকা কমে যেত, 100 থেকে 20 কমতো, তাহলে কত হতো, 80 টাকা হতো। কিন্তু আমার বেতন কত হয়েছিল, আমার বৃদ্ধি পাওয়ার পরে বেতন হয়েছিল 120 টাকা। তাহলে এখন হ্রাস পাওয়ার পরে কত বেতন হবে, এটাই আমাকে বের করতে হবে। তাহলে বৃদ্ধির পরের বেতনের সঙ্গে হ্রাস পাওয়ার পরের বেতনের সরল সম্পর্ক, অর্থাৎ যতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে ততটা পরিমাণে আমার হ্রাস পাবে। যদি এদিকের বেতনটা বেশি হয় তাহলে ওদিকে হ্রাসের পরিমাণও বেশি হবে। পরে বেতনের সরল সম্পর্ক, অতএব নির্ণেয় হ্রাস পাওয়ার পরে বেতন যেহেতু এটা সরল সম্পর্ক, তাহলে কী হবে, 80 × 120/100 হবে। তাহলে 8 0 0 কেটে দিলাম, একটা 0 এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0 কাটলো, আর 8 12 গুণ করলে কত হবে, 96 টাকা। তাহলে আমিনা বিবির বেতন প্রথমে কত ছিল, 100 টাকা, এখন হয়ে গেছে কত টাকা, 96 টাকা। তাহলে ওর বেতন কতটা হ্রাস পেল, অতএব আমিনা বিবির বেতন হ্রাস পেয়েছে, 100 টাকা ছিল 96 টাকা হয়ে গেছে, অর্থাৎ হ্রাস পেয়েছে সমান কত, 100 - 96%। যেহেতু 100 টাকায় কমেছে ওই জন্য শতকরা দিতে পারি, তাহলে 4% বেতন কমেছে। পূর্বে বেতন ছিল 100 টাকা, এখন বেতন হয়ে গেছে 96 টাকা, অর্থাৎ ওর 4% বেতন কমেছে। বৃদ্ধি পাওয়ার পরে হ্রাস পাওয়ার ফলে কী হয়ে গেল, দেখা গেল যে আমার বেতনটা কমে গেছে। তাহলে এই পর্যন্ত আজকের প্রবলেমগুলো থাকলো, পরবর্তী প্রবলেমগুলো আমরা পরের ভিডিওতে করে দেবো।